অ্যাটমিক হ্যাবিটস পৃথিবীতে এখন পর্যন্ত বেস্ট সেলিং বইগুলোর মধ্যে একটা। আপনি ইন্টারনেটে এই বইয়ের উপরে যতগুলো রিভিউ, অ্যানালাইজেশন, রিয়ালাইজেশন গুলো আছে সবগুলো এক জায়গায় করেন তাহলে দেখবেন হয়তো লাখ খানেকের উপর হয়ে যাচ্ছে। আমিও মোটামুটি এমন কিছু একটা করার চেষ্টা করব, কিন্তু এর পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে এটার উপরে প্যারালালি একটা লেয়ার দেওয়া। বিভূতিভূষণের লেখা এবং সত্যজিৎ রায়ের হাতে তৈরি করা পথের পাঁচালী আমরা সবাই মোটামুটি দেখেছি। অ্যাটমিক হ্যাবিটসের যে কথাগুলো বলা হয়েছে, যে মেথডগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো যে আমাদের বাংলায় অনেক অনেক বছর আগে কত সুন্দর করে উপস্থাপনা করা হচ্ছিল, এরই মোটামুটি একটা ধারণা দেবো আমি আপনাদেরকে। তো ভিডিওর শেষে কনক্লুশন হয়তো দুইটা টানা যেতে পারে, যে এক, যে কথাগুলো জেমস ক্লেয়ার 2018 সালে তার ডেটার উপরে, তার রিসার্চের উপরে পড়েছেন, সেগুলো বহু বছর আগে সত্যজিৎ রায়ের 1955 সালে তার হাতের কাজে আমরা দেখেছি, অথবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1929 সালেই সেগুলো আমাদের দিয়েছেন, অথবা দুই, যে গতানুগতিক ভিডিওগুলা যেরকম হয়, যে জীবন উন্নয়নের 4টি পদ্ধতি। তো দেরি না করে শুরু করা যাক। অ্যাটমিক হ্যাবিটসে বলা হয়েছে যে একটা মানুষ যখন পরিবর্তন হতে চায় তখন সে সাধারণত দুইটা কাজ করে। এক, সে হয়তো কোনো লক্ষ্য সেট করে যে আমি ওজন কমাতে চাই, অথবা দুই, সে কোনো একটা পদ্ধতি সেট করে যে আমি প্রতিদিন জিমে যেতে চাই। বইটাতে বলা হয় এই দুইটা অ্যাপ্রোচই ভুল। সেখানে বলে যে তুমি তোমার আইডেন্টিটি তৈরি করো। দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে আইডেন্টিটি। টাস্ক হচ্ছে টু ডু লিস্ট জাতীয় জিনিস, যে আমি প্রতিদিন জিমে যাব, এটা হচ্ছে টাস্ক। আর একটা হচ্ছে আইডেন্টিটি, যে আমি এমন একটা মানুষ যে নিজের শরীরের যত্ন নেয়। তুমি তোমার আইডেন্টিটিটা তৈরি করো। তিনি বলেন যে ধরো তুমি জানুয়ারির 1 তারিখে সিলেক্ট করলে যে তুমি তোমার শরীরের যত্ন নাও, এইটা হচ্ছে তোমার আইডেন্টিটির পক্ষে একটা ভোট। জানুয়ারির 2 তারিখেও তুমি সেম জিনিসটা করলে, তাহলে তোমার 2টা ভোট আইডেন্টিটির পক্ষে। এরকম করে হাজার খানেক ভোট যখন তোমার আইডেন্টিটির পক্ষে দেখবে, তখন তুমি তুমি যে পরিবর্তিত মানুষটা হতে চেয়েছিলে সেই পরিবর্তিত মানুষটাতে পরিণত হবে। বিভূতিভূষণ পথের পাঁচালী লিখেছেন 1929 সালে। তো আপনি ওই পথের পাঁচালীতে ছোট অপুকে দেখবেন না কখনো যে সিদ্ধান্ত নিয়েছে যে আমি শিক্ষিত হব। সে কখনো নিজের গোল সেট করেনি। সে শুধু পড়েছে, সে প্রশ্ন করেছে, সে পড়েছে, যখন সুযোগ পেয়েছে সে শুনেছে, সে দেখেছে। আপনি দেখবেন না কখনো অপুকে কোনো কিছু করতে চেষ্টা করতে, কোনো কিছু করার জন্য চেষ্টা করতে। সে শেষের দিকে যে অপু, সেই অপুতে পরিবর্তিত হয়েছে শুধুমাত্র প্রত্যেকটা দৃশ্যে দৃশ্যমান হওয়ার কারণে, তার যে ছোট জগৎটা ছিল সেই জগতে উপস্থিত থাকার কারণে। তো 2018 সালে জেমস ক্লেয়ার যে বললেন যে তুমি তোমার লক্ষ্য সেট করো না, তুমি তোমার আইডেন্টিটি সেট করো, 1929 সালে বিভূতিভূষণ একই কথা বলেছেন, কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া। অ্যাটমিক হ্যাবিটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে একটা হচ্ছে লেটেন্ট পটেনশিয়ালের প্ল্যাটু। প্ল্যাটু মানে হচ্ছে বিস্তৃত এক সমভূমি। আপনি যখন কোনো কিছু করার জন্য চেষ্টা করছেন 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 কিন্তু কোনো আউটকাম দেখতে পাচ্ছেন না, একটা মরুভূমির মতো জায়গায় আপনি আছেন, যে আমি এতদিন ধরে চেষ্টা করছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, ওইটার জন্য বলা হয়েছে প্ল্যাটু। আরেকটা উদাহরণ দিলে বলা যায় যে একটা আইস কিউব, এই আইস কিউবের তাপমাত্রা আপনি যখন বাড়ানো শুরু করেন 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, কোনো পরিবর্তন নেই, 15-16 কোনো পরিবর্তন নেই, 20-21 কোনো পরিবর্তন নেই, 32 ডিগ্রিতে যে হালকা করে গলা শুরু করে, এবং তারপরে যত ডিগ্রি আপনি বাড়াবেন, যে হারে গলা শুরু করবে, সেই গলার হারটা আগের যে ডিগ্রি পরিবর্তনের কারণে গলতো তার থেকে বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যে এতদিন ধরে কাজগুলো করলেন, যে পরিশ্রমগুলো করলেন, এগুলো কি বৃথা ছিল? উত্তর হচ্ছে না, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে জমছিল। এগুলা ওই যে 32 ডিগ্রিতে যে বেশি হারে গলা শুরু করছে, ওই বেশি হারে গলার জন্য এই কাজগুলা, এই পরিশ্রমগুলো আপনার প্রয়োজন ছিল। ক্লিয়ার বললেন যে এইটা হচ্ছে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্টস, মানে হতাশার উপত্যকা। আপনি এতদিন ধরে কাজ করছেন কিন্তু কোনো আউটকাম পাচ্ছেন না। বেশিরভাগ মানুষ এই জায়গায় এসেই হাল ছেড়ে। আমরা যারা জেন জি আছি, বা এর পরবর্তী প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, তারা দেখবেন বেশিরভাগই একটু টিস্টিং মুভিগুলো দেখতে পছন্দ করে। তো এদের সামনে যদি সত্যজিৎ রায়ের এই সাদাগুলো মুভি চালিয়ে দেওয়া যায়, পথের পাঁচালী চালিয়ে দেওয়া যায়, তাহলে এরা বিরক্ত হয়ে যাবে। যেখানে হচ্ছেটা কি আসলে? একই জিনিস বারবার দেখছে। প্রথম 1 ঘন্টায় কোনো পরিবর্তন নেই। হরিহর বাড়ি ফেরে না, সর্বজয়া কম চাল দিয়ে ভাত রান্না করছে, দুর্গা বাগান থেকে ফল চুরি করছে, ইন্দির ঠাকুরন কোণে বসে আছে, অপু মাটিতে খেলছে।
কোনো পরিবর্তন নেই, কোনো প্লট নেই, কোনো টুইস্ট নেই, কোনো ড্রামাটিক মিউজিক নেই। বিরক্ত হয়ে যাবে তারা। চিন্তা করবে যে এখানে হচ্ছে কি? সত্যজিৎ রায় জানতেন যে এখানে কি হচ্ছে। কিন্তু সবকিছু এক জায়গায় জড়ো করছিলেন, জমা করছিলেন। অপুর চোখের কৌতূহল, সর্বজয়ের ক্লান্তি, দুর্গার স্বাধীনতা সবকিছু এক জায়গায় জড়ো করছেন। কোনো অর্থ নেই। এরপর কাশবন ট্রেন আসলো এবং সবকিছু একটা অর্থ পেল। এবং অর্থগুলো কেমনে পেল? ওই যে সবগুলা দৃশ্য তিনি জড়ো করে রেখেছেন, সেই নীরব দৃশ্যগুলার কারণে। বিভূতিভূষণ দেখবেন যে তিনি যখন লিখতে যান তিনি কিন্তু কোনো তাড়া করেন না। একটা দুপুরের বর্ণনা দিতে যেয়ে তিনি ২ পৃষ্ঠা নেন। একটা ছেলে, সে আকাশ দেখছে, সে শুধু আকাশ দেখছে না, সে কোনো কিছু একটা হয়ে উঠছে। তো আপনারা যারা মনে করেন যে অনেকদিন ধরেই তো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিছুই, চিন্তা করবেন যে তাপমাত্রা কিন্তু আস্তে, আস্তে বাড়ছে। অ্যাটমিক হ্যাবিটসে আরেকটা যে টপিক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাজ দ্য সাইলেন্ট আর্কিটেক্ট। সেখানে অস্বস্তিকর একটা কথা বলা হয়, সেটা হলো তুমি যে ডিসিশনগুলো নাও সেই ডিসিশনগুলো বেশিরভাগই তোমার উইল পাওয়ার দিয়ে না, তুমি যে পরিবেশে আসো সেই পরিবেশের উপর ডিপেন্ড করে। তো তুমি যদি রান্নাঘরে যাও যে দেখো যে সেখানে আপেল আছে, তুমি আপেল খাবে। তুমি যদি তোমার বালিশের পাশে তোমার ফোন রেখে দাও তাহলে রাত ১২টার দিকে তুমি তোমার ফোনেই স্ক্রল করবে। তো নিজেকে পরিবর্তন করার জন্য ফোর্স করো না, তুমি যে পরিবেশে আসো সেই পরিবেশটা বদলাও। তো পথের পাঁচালীতে অপু আর দুর্গার পরিবেশটা কি ছিল? মাঠ, বন, বাগান, খোলা আকাশ। সেখানে স্বাধীনতা আছে। সেখানে চিন্তা করার কোনো সীমানা নেই, সীমানাহীন। এই পরিবেশটা অপুকে তৈরি করেছিল কৌতূহলী হিসেবে। আপনি দেখবেন সত্যজিৎ রায় বারবার ঘুরে ফিরে প্রকৃতিতে ফোকাস করছে। পুকুরের জলে, বাতাসে কাশফুল দুলছে সেখানে, মাটিতে মেঘের ছায়া পড়ছে সেখানে। এই প্রত্যেকটা দৃশ্য শুধু সুন্দর দৃশ্য ছিল না, এই প্রত্যেকটা দৃশ্য ছিল অপুকে অপুর ক্যারেক্টার তৈরি করার জন্য প্রয়োজনীয়। তো জেমস ক্লিয়ার যেটা বলে যে ডিজাইন ইওর এনভায়রনমেন্ট, সেম জিনিস বিভূতিভূষণ দেখাইছিলেন এবং টুইটার ম্যানুয়ালি সেম ছিল। অ্যাটমিক হ্যাবিটসে আরেকটা যে টপিক ছিল সেটা হচ্ছে দ্য অ্যাগ্রেশন অফ মার্জিনাল গেইনস। সেখানে বলা হয় যে তুমি তোমার নিজেকে 1% করে পরিবর্তন করো প্রতিদিন। এই 1% পরিবর্তন করতে, করতে ৩৬৫ দিনে তুমি হিসাব করো যে তোমার কত পার্সেন্ট পরিবর্তন হচ্ছে। তো সেখানে বলে যে তুমি নিজের কোনো ব্রেক থ্রু খোঁজো না, তোমার জীবনে কোনো কিছু ড্রামাটিক না। তোমার যে কাজগুলো তুমি করছো ব্যাকগ্রাউন্ডে সেগুলোর জন্য কেউ তোমাকে ক্ল্যাপ করবে না। কিন্তু এটা আসলে আমাদের স্বভাবের বিরুদ্ধে যে আমরা চাই আমাদের জীবনে বলিউডের মতো ড্রামাটিক কিছু একটা হোক, কোনো একটা টার্নিং পয়েন্ট আসুক, যে পয়েন্টের পরে আমরা একবারে পরিবর্তন হয়ে যাব। কিন্তু এটা আসলে হয় না সাধারণত। পথের পাঁচালীতেও দেখবেন সেখানে কিন্তু কোনো টার্নিং পয়েন্ট নেই। অপু শুরুতে যে দরিদ্র, কৌতূহলী এবং স্বপ্নময় ছিল, শেষের দিকেও কিন্তু তেমনই ছিল। সেখানে কিন্তু তার জীবন সলভ হতে দেখা যায়নি, রাতারাতি পরিবর্তন হতে দেখা যায়নি। কিন্তু প্রতিটা দৃশ্যে অপুর ইন্দির ঠাকুরনের সাথে যে সম্পর্ক, দুর্গার হাত ধরে দৌড়ানো, প্রথম ট্রেন দেখে বিস্ময়, প্রতিটা সিন অপুকে তৈরি করেছে, কৌতূহলী তৈরি করেছে, মানুষজন সম্পর্কে ধারণা দিয়েছে, পৃথিবী সম্পর্কে সে বুঝছে। সত্যজিৎ রায় কোনো সিনকে ছোট মনে করেননি। অপু যে আকাশ দেখছে এইটাও একটা বড় অংশ পথের পাঁচালী সিনেমার। বিভূতিভূষণ সারা জীবন এভাবেই শুধু মানুষজনকে দেখে গেলেন এবং লিখে গেলেন। তিনি কোনো লিটারেরি সার্কেলের সেন্টার ছিলেন না, সাধারণ স্কুল টিচার ছিলেন। কলকাতার বড় বড় পত্রিকার কোনো ডার্লিং ছিলেন না। তিনি বসতেন, মানুষ দেখতেন, গ্রাম দেখতেন এবং লিখতেন। তো আজকে আমরা মূলত ৪টা জিনিস শিখলাম। ১, তুমি তোমার গোল সেট করো না, তুমি তোমার আইডেন্টিটি ঠিক করো আগে, আইডেন্টিটি পরিবর্তন করো আগে। ২, তুমি যে কাজ করে যাচ্ছ আউটকাম পাচ্ছ না, এর মানে এই না যে এইগুলো সবকিছু বৃথা চলে যাচ্ছে। ৩, তুমি তোমার পরিবেশ ঠিক করো আগে, নিজেকে ফোর্স করার আগে নিজের পরিবেশটা ঠিক করো। এবং ৪, বড় পরিবর্তন আসে ছোট, ছোট মুহূর্তের মাধ্যমে। তো এই তো ২০১৮ সালে জেমস ক্লিয়ার তার অনেক, অনেক ডেটা, কেস স্টাডিজ, মডার্ন সাইকোলজি দিয়ে আমাদের যা বুঝিয়েছেন, এগুলো আমাদেরই বাংলার ২ গর্ব বহু বছর আগে বুঝিয়ে আসছেন। এর আমার ছোট একটা উপলব্ধি ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।